শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ইন ইকুইলিব্রিয়াম। এই অবস্থায় সেমিকন্ডাক্টরের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে তার টেম্পারেচার ডিপেন্ডেন্সি, তারপরে একটা হচ্ছে তার স্পেস স্পেস চার্জ নিউট্রালিটি কন্ডিশন, আর আরেকটা হচ্ছে তার ইনভেরিয়েন্স অফ ফার্মি লেভেল। ফার্মি লেভেল ইনভেরিয়েন্স মানে ফার্মি লেভেল যে চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট থাকে ইকুইলিব্রিয়াম অবস্থায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই আলোচনাগুলো হচ্ছে কাইন্ড অফ শর্ট নোট। তোমাদেরকে এখানে কিছু ছবি আমি দেখাবো, এগুলো একটু প্র্যাকটিস করবা এবং এই ছবিগুলো অনেক সময় তোমাদেরকে পরীক্ষায় আঁকা লাগতে পারে। আচ্ছা, তাহলে প্রথম যে টপিকটা আছে এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের টেম্পারেচার ডিপেন্ডেন্সি অফ ক্যারিয়ার কনসেন্ট্রেশন। আচ্ছা, তাহলে ক্যারিয়ার কনসেন্ট্রেশনস গুলাকে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা গত ক্লাসে ডিরাইভ করছি। যেমন আমরা n0-র জন্য এক্সপ্রেশন ডিরাইভ করছি, তারপরে আমরা হোলের ক্ষেত্রে p0-র জন্য আমরা এক্সপ্রেশন ডিরাইভ করছি, এবং এই দুইটাকে একত্র করে আমরা ni² ইজ ইকুয়াল টু n0 এবং p0 এইভাবে লিখতে পারি, অথবা ni ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ n0 এবং p0 এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। এখন যদি আমরা এই এই স্কোয়ার রুট অফ n0 p0 এর মধ্যে n0-র যে এক্সপ্রেশন সেটা বসাই এবং p0-র যে এক্সপ্রেশন আছে সেটা বসাই, তাহলে আমরা এই ধরনের একটা ইকুয়েশন পাই। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3.19। গত ক্লাসে আমরা দেখছিলাম ইকুয়েশন নাম্বার 3.19। এখানে কি ছিল যে ইন্ট্রিনজিক অবস্থায় ক্যারিয়ারের কনসেন্ট্রেশন, আমরা জানি ইন্ট্রিনজিক অবস্থায় ক্যারিয়ারের কনসেন্ট্রেশন হচ্ছে n ইজ ইকুয়াল টু p ইজ ইকুয়াল টু ni। এটা ছিল আমাদের প্রাইমারি রিলেশন। আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা ni টাকে যদি লিখি তাহলে ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট nc nv। এইগুলা আসবে কোথা থেকে? তুমি যখন n0 এবং p0টা বসাবা তখন সেখান থেকে এগুলো পাওয়া যাবে। তারপরে ই টু দি পাওয়ার অফ মাইনাস ইজি ডিভাইডেড বাই 2kT। আচ্ছা, এখন আমাকে বলো, এটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস ইন কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস ইন ব্যালেন্স ব্যান্ড, আর এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা হচ্ছে এনার্জি ব্যান্ড গ্যাপ, আর এই পাশে হচ্ছে কেটি পরিমাণ। আচ্ছা, তাইলে ni-টা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, তাই না? এই যে এখানে টেম্পারেচার কোয়ান্টিটিটা আছে, তার মানে এক্সপ্রেশনটা হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট একটা এক্সপ্রেশন। আচ্ছা, এখন এটাকে যদি আমরা আরেকটু মানে ব্রড ব্রড আকারে লিখি, তাহলে এনসিটাকে আমরা ভেঙে তার একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে mn স্টেরিক্স, তার মানে এটা হচ্ছে ইফেক্টিভ মাস। আবার এনভিটাকে আমরা হোলের ইফেক্টিভ মাস এইভাবে লিখতে পারি। তাহলে এই সামনের দিকের অংশটা হচ্ছে কমন অংশ, এটা হচ্ছে আলাদা, এফেক্টিভ মাস অফ ইলেকট্রন, ইফেক্টিভ মাস অফ হোল। এবং তারপর আমরা এখান থেকে এই অংশটা যেরকম ছিল সেরকম রেখে আমরা এইভাবেও লিখতে পারি। এখন দেখো, এই 326 নম্বর যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাতে টেম্পারেচারের ডিপেন্ডেন্সিটা স্পষ্টভাবে বোঝা যায়। এইখানেও বোঝা যায়, এখানে আরো ভালো মতো বোঝা যায় কিভাবে দেখো, এই টোটাল ইকুয়েশনে 326 নম্বর ইকুয়েশনে মানে ম্যাক্সিমাম টার্ম হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, শুধু এই এই পাশে একটা টি আর এই পাশে একটা টি, এই দুইটা হচ্ছে তোমার টেম্পারেচারের ডিপেন্ডেন্সিটা বুঝাবে। তার মানে আমি যদি জিনিসটাকে এইভাবে প্রকাশ করি, দেখো তো লেখা যাবে কিনা, যে ni ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 3/2, এটা একটা এক্সপ্রেশন। আর আরেকটা হচ্ছে ni ইজ প্রপোর্শনাল টু 1/t। আচ্ছা, না, এটাকে এইভাবে লিখতে হবে, ln ni ইজ প্রপোর্শনাল টু 1/t, 1/t। আচ্ছা, তাইলে এই 1/t কেন লিখলাম? দেখো, ই এর এক্সপ্রেশনে এটা 1/t হিসাবে আছে। এখন আমি যদি ইটাকে বাদ দেই, কারণ বাদ বাকি সব যেহেতু কনস্ট্যান্ট, তাহলে সবকিছুকে কনস্ট্যান্ট ধরে আমি যদি ইটাকে বাদ দেই, তাহলে এই পাশে একটা ন্যাচারাল লন আনতে হবে, যেটা হচ্ছে ni এর সাথে থাকবে, আর এই পাশে থাকবে 1/t। আচ্ছা, তাইলে এই এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকে এখন আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। এই যে ni এটা লগারিদমিক স্কেলে থাকবে এবং 1/t এটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তাহলে কিভাবে করা যাবে দেখো, এই গ্রাফটাকে বলা হচ্ছে ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, তার সাথে ইনভার্স টেম্পারেচার গ্রাফ। ইনভার্স টেম্পারেচার কেন? কারণ এখানে এক্স এক্সিস বরাবর, খেয়াল করে দেখো, এক্স এক্সিস বরাবর এই গ্রাফটা 1/t আকারে আছে, 1/t আকারে আছে।
এবং এটাকে সহজভাবে প্রকাশ করার জন্য আমরা একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর অ্যাপ্লাই করছি, যেটা হচ্ছে 1000। 1000 হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তাহলে দেখো, টি এর ভ্যালু যখন 2, টি এর ভ্যালু যখন 2, তখন অ্যাকচুয়ালি টেম্পারেচারটা হচ্ছে 500 কেলভিন। অ্যাকচুয়ালি তখন টেম্পারেচারটা হচ্ছে 500 কেলভিন। আবার টি এর ভ্যালু যখন আস্তে আস্তে এদিকে ধরো 2 থেকে 3 হইলো, তখন এদিকে কিন্তু টেম্পারেচারটা কমে যাবে। এদিকে টেম্পারেচারটা কমে যাবে তখন অ্যারাউন্ড ধরো 330 সামথিং, 333 বা এই টাইপের কিছু একটা। এরপরে ধরো টি এর ভ্যালুটা যখন আস্তে আস্তে এদিকে যাচ্ছে 4 এ চলে গেল, তখন কিন্তু তোমার অ্যাকচুয়াল টেম্পারেচার হচ্ছে 250। তার মানে নরমালি আমরা এক্স অ্যাক্সিস বরাবর এই সাইডে গেলে আমরা মনে করি যে টেম্পারেচারটা বাড়বে, কিন্তু এই গ্রাফটা একটা স্পেশাল গ্রাফ যেখানে টেম্পারেচারটা বাঁদিকে বাড়তেছে, যেখানে টেম্পারেচারটা বাঁদিকে বাড়তেছে। তাইলে আমি এইখানে যে ছবিটা আঁকছি, এই ছবিটার স্টার্টিং টেম্পারেচার হচ্ছে 250 কেলভিন আর ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে 500 কেলভিন। এই রেঞ্জের মধ্যে আমি এই ছবিটা ড্র করছি। তাহলে 250 কেলভিন হচ্ছে মিনিমাম পয়েন্ট আর 500 কেলভিন হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। 250টা আবার হচ্ছে 1/t ফরম্যাটে, এটা হয়ে যাচ্ছে 4, এটার ভ্যালু হয়ে যাচ্ছে 4। আর 500 যেটা, সেটার ভ্যালু হয়ে যাচ্ছে 2। তার মানে আমি 2 থেকে 4 এর মধ্যে ছবিটাকে ড্র করতেছি, 2 থেকে 4। এবং এটা হচ্ছে ইনভার্স স্কেল, এই জন্য দেখো কেলভিন টু দি পাওয়ার -1, আর এটার অ্যাকচুয়াল স্কেলিংটা হবে কেলভিন। আচ্ছা, এখন এই পাশে ওয়াই এক্সিসে আমাদের থাকবে হচ্ছে এল এন এন আই, এটা হচ্ছে ন্যাচারাল লন, এটা লগারিদমিক স্কেল। এবং যেহেতু এটা লগারিদমিক স্কেল, এই জন্য দেখো এখানকার ভ্যালুগুলো অনেক হিউজ পরিবর্তন হচ্ছে। 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 8, এই দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স অনেক বেশি। আবার 10 টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার 14, 10 টু দি পাওয়ার 16। এইভাবে লেখার উদ্দেশ্য হলো আমাদের কনসেন্ট্রেশন গুলা কিন্তু মানে অনেক অনেক হায়ার অর্ডারে থাকে। তোমাদের গতকালকের পরীক্ষায় একটা প্রশ্ন ছিল যে ডস ফাংশনটা স্মল, এটা ট্রু না ফলস? এটা কি হবে বলো? ডস ফাংশনের ভ্যালু স্মল, এটা ট্রু হবে না ফলস হবে বলো? ফলস। ফলস হবে, রাইট। কারণ এই এই ভ্যালুগুলো অনেক হায়ার অর্ডারের হয়, 10 টু দি পাওয়ার 17, 10 টু দি পাওয়ার 18 এই অর্ডারের হয়। এই জন্য আমরা এই স্কেলিংটা লগারিদমিক স্কেলে রাখছি। আর এইখানে আমরা টেম্পারেচারটাকে ছোট করে দেখানোর জন্য 1000 দিয়ে আর কি গুণ করছি। আচ্ছা, তাইলে এখন খেয়াল করে দেখো, আমাদের এই ছবিতে 3টা আলাদা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ড্র করা আছে। 3টা আলাদা আলাদা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ড্র করা আছে। এবং একটা হচ্ছে জার্মেনিয়াম, যেটা 300 কেলভিনের জন্য তার যে ভ্যালু এটা এখানে দিয়ে দেওয়া আছে ফর 300 কেলভিন। একটা হচ্ছে সিলিকন, সিলিকনের 300 কেলভিনে যে এই ভ্যালু, এটা আমরা এর আগে অনেকবার ব্যবহার করছি। এবং আরেকটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। তার মানে রুম টেম্পারেচারে এই 3টা ম্যাটেরিয়ালকে যদি তুমি কম্পেয়ার করো, তাইলে জার্মেনিয়াম হচ্ছে সবচেয়ে ভালো, কারণ তার কনসেন্ট্রেশন বেশি, তার মানে তার কন্ডাক্টিভিটি বেশি। তারপরে হচ্ছে সিলিকন, তারপরে হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। এখন যদি তুমি এই পাশে যাও, তাহলে টেম্পারেচারটা কিন্তু কমে যায়। এই পাশে গেলে টেম্পারেচারটা কমে যায়। তাহলে দেখো, টেম্পারেচার কমার সাথে সাথে তোমার কনসেন্ট্রেশনটাও কমে যাচ্ছে। প্রত্যেকটা কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। টেম্পারেচার কমলে কনসেন্ট্রেশন কমে যাবে। তাইলে এই পাশে যদি তুমি যাও, তার মানে তুমি যদি টেম্পারেচারটা বাড়াও, তাইলে আবার তোমার কনসেন্ট্রেশন কি হবে বলো? তুমি যদি বাম পাশে যাও, এই পাশে যাও, তাহলে তোমার টেম্পারেচার এই যে বেড়ে যাচ্ছে। আর টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে তোমার কনসেন্ট্রেশনের কি পরিবর্তন হচ্ছে বলো? পজিটিভ না নেগেটিভ? কমে যাচ্ছে। কমে যাবে কেন? এইখানের ভ্যালু কি এখানের চেয়ে কম না বেশি? এটা হচ্ছে বেড়ে যাচ্ছে স্যার, পজিটিভ হচ্ছে। পজিটিভ হচ্ছে, পরিবর্তনটা হচ্ছে পজিটিভ। তার মানে হচ্ছে এল এন এন আই, এটা ডাইরেক্ট টেম্পারেচারের সাথে রিলেটেড। এই লগারিদমিক স্কেলে আমি যে কনসেন্ট্রেশনটা মাপতেছি, এটা টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল কথার অর্থ কি? টেম্পারেচার যদি বেড়ে যায়, এই পুরা ভ্যালুটা বেড়ে যাবে। টেম্পারেচার যদি কমে যায়, তাহলে এই পুরা ভ্যালুটা কমে যাবে। এটাকে তুমি এই এক্সপ্রেশনটা ম্যাটল্যাবে প্লট করবা, এই এক্সপ্রেশনটা ম্যাটল্যাবে প্লট করবা, করে তুমি এইখানকার টেম্পারেচারটাকে চেঞ্জ করবা। যদি তুমি এখানকার টেম্পারেচার দাও হচ্ছে 100 কেলভিন, 100 কেলভিন দাও, তাহলে তুমি এনআই এর ভ্যালু পাইলা ধরো 100, কথার কথা। আর তুমি যদি এখানে 200 কেলভিন দাও, তাহলে এটা বেড়ে হয়ে যাবে 200। আবার বাড়াইলে যত টেম্পারেচার চেঞ্জ করবা তত এই ভ্যালুটা চেঞ্জ হবে। এটা তুমি ম্যাটল্যাবে প্লট করবা, করে টি এর ভ্যালুটা চেঞ্জ করবা। এই ইকুয়েশনে
তুমি কিন্তু এইটা একটা ফিক্সড ভ্যালু দিয়ে দাও, এটা একটা ফিক্সড ভ্যালু দিয়ে দাও। ইজি সিলিকনের জন্য 1.1, এটা তুমি জানো যে ইজি ভ্যালুটা 1.1। এরকম প্রত্যেকটা ভ্যালু তুমি দিয়ে দাও, দিয়ে শুধু টেম্পারেচারটাকে তুমি একটা লুপের মধ্যে রাখো, রেখে টেম্পারেচারটাকে রেঞ্জ দিয়ে দাও 100 থেকে 500, দেখবা এই ভ্যালুটা চেঞ্জ হইতে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। তাইলে তাইলে আমরা যে বলছিলাম যে একটা নির্দিষ্ট টেম্পারেচারে এই কনসেন্ট্রেশন ভ্যালুগুলা নির্দিষ্ট, কিন্তু টেম্পারেচার চেঞ্জ হলে এই ভ্যালুগুলা চেঞ্জ হয়ে যায়। তাহলে টেম্পারেচার যত কম হবে এই ভ্যালুটা তত কমে যাবে, টেম্পারেচার যত বাড়বে এই ভ্যালুটা তত বেড়ে যাবে। আচ্ছা, এখন এইটাকে তোমরা যদি মানে এক্সপ্লেইন করতে চাও যে কেন টেম্পারেচার বাড়লে এই এই ভ্যালুটা বাড়বে, তাহলে বলো তো কি হইতে পারে, ঘটনাটা আসলে কি ঘটতেছে? মানে তার মধ্যে যে ফিজিক্যাল স্ট্রাকচার সেটা চেঞ্জ হয়ে যায় টেম্পারেচার দেওয়ার কারণে, তাই না? তাহলে সেই স্ট্রাকচারটা চেঞ্জ হইলেই তো এই কনসেন্ট্রেশনটা বৃদ্ধি পাবে, সেটা কিভাবে হচ্ছে একটু বলো তো। ধরো যখন পুরো জিনিসটা 0 কেলভিনে ছিল, তখন এই সিস্টেমের মধ্যে যে কোভ্যালেন্ট বন্ডটা ছিল, এটা তো সিলিকন বা জার্মেনিয়াম বা গ্যালিয়াম আর্সেনাইড, এরা তো কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করে, তাই না? এরা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করে। তাইলে যখন 0 কেলভিন টেম্পারেচার, তখন এই কোভ্যালেন্ট বন্ডটা কি স্ট্রং নাকি লুজ বলতো? 0 কেলভিনে স্ট্রং স্যার। স্ট্রংলি বন্ডেড। তাইলে 0 কেলভিনে এটার মধ্যে ফ্রি ইলেকট্রনের সংখ্যা অনেক কম থাকবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন যখন তুমি আস্তে আস্তে টেম্পারেচারটা চেঞ্জ করবা, তখন এই কোভ্যালেন্ট বন্ডটা আস্তে আস্তে কি হবে বলতো? লুজলি কানেক্টেড হবে। লুজলি কানেক্টেড হবে, এবং তার আউটার শেলে বা ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন গুলা থাকে ওগুলা তখন আস্তে আস্তে ফ্রি হয়ে যেতে থাকবে না? জি স্যার। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা তখন আস্তে আস্তে পরিবর্তন হবে। তাইলে টেম্পারেচার কম মানে ওই ম্যাটেরিয়ালটা ফিক্সড অবস্থায় থাকার চেষ্টা করতেছে বা রিজিড অবস্থায় থাকার চেষ্টা করতেছে। টেম্পারেচার আমি বাড়াচ্ছি মানে কি, আমি এক্সটার্নাল একটা ফোর্স দিতেছি। তাহলে যখন আমি কাউকে একটা এক্সটার্নাল ফোর্স দিব, তখন তো সে কিছু না কিছু কাজ করবে, ওই কাজটাই আমার এখানে কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে দিবে, এবং কোভ্যালেন্ট বন্ড ভেঙে দিলে আমার এখানে ফ্রি ইলেকট্রনের সংখ্যা তখন আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এটা মনে রাখবা যে এটা হচ্ছে টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। টেম্পারেচার যত বাড়বে আমার এই ভ্যালুটা তত এক্সপোনেনশিয়ালি বাড়বে। এই যে লগারিদমিক স্কেল, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ইনক্রিজটাকে বোঝানোর জন্য। আর এটা তোমাদের আরেকটা হোমওয়ার্ক দিলাম, তোমরা এই 326 ইকুয়েশনটাকে ম্যাটল্যাবে প্লট করার চেষ্টা করবা, দেখবা এরকম প্লট প্লট চলে আসবে। আচ্ছা, এখন দেখো আমরা এই ছবিটাকেই আমরা আরেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এখন এক্সপ্লেইন করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা নতুন করে একটা গ্রাফ প্লট করব, যেটা হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন। ক্যারিয়ার কনসেন্ট্রেশন আমরা জানি দুই রকম হইতে পারে, একটা হচ্ছে N0 অথবা P0। N0 অথবা P0, N0 মানে এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, P0 মানে পি টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। তাহলে ক্যারিয়ার কনসেন্ট্রেশন এর সাথে ইনভার্স টেম্পারেচারের গ্রাফ আমরা ড্র করব। তার মানে আগে যে এক্স এক্সিসে যেটা ছিল সেটাই আমরা এখানে ইনভার্স টেম্পারেচারটাকে রাখবো এক্স এক্সিস বরাবর, আর এই পাশে আমরা রাখবো হচ্ছে আমাদের ক্যারিয়ার কনসেন্ট্রেশন। কেন এটা N0? কারণ এখানে প্রশ্ন দেখলে বুঝতে পারবা, এখানে আমরা সিলিকন ম্যাটেরিয়ালটাকে ডোপিং করছি ডোনার অ্যাটমের সাহায্যে। তো ডোনার অ্যাটম দিয়ে যখন আমরা ডোপিং করি, তার মানে এন অফ ডি এর সাহায্যে আমরা এটাকে ডোপিং করছি। তাহলে আমরা জানি আমরা দুই ভাবে ডোপিংটা করতে পারি, একটা হচ্ছে এন অফ ডি, তাহলে সেটা হবে এন ম্যাটেরিয়াল। আরেকটা আমরা করতে পারি এন অফ এ বা অ্যাকসেপ্টরের সাহায্যে, তাহলে সেটা হবে পি ম্যাটেরিয়াল। কিন্তু আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে এন ম্যাটেরিয়ালের জন্য। আচ্ছা, তাহলে দেখো আমাদের এইখানে ডোপিং এর সর্বোচ্চ ভ্যালু কত? ডোপিং এর সর্বোচ্চ ভ্যালুটা কত? এনডি। এনডি ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻15, 10⁻15। তাইলে এর আগে কোনো একটা অঙ্ক করার সময় আমরা দেখছিলাম যে একটা ম্যাটেরিয়াল যখন কমপ্লিটলি ডোনেট করে ফেলবে, ডোনার অ্যাটম যখন কমপ্লিটলি ডোনেশনটা করে ফেলবে, তখন এই ভ্যালুটার সাথে কোন ভ্যালুটা সমান হয় বলতো? এনডি, এনডি 10⁻15 ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? এই বক্সে কি লেখা যাবে বলতো? এই ছবিটার দিকে তাকায় বলতো, যে যখন কমপ্লিট ডোনেশন হয়ে যাবে 10⁻15, স্যার এন এ এন এ না, আরেকটু চিন্তা করে বলো, এন এ না, এন অফ ডি ইজ ইকুয়াল টু তখন কি লেখা যাবে?
এই ছবিটার দিকে তাকাও, এই ছবির ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এর দিকে তাকাও, তাকায় বলো যে যখন কনসেন্ট্রেশনটা টোটালি ডোনেশন করা শেষ তখন আমি এটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করব। এর আগে আমরা যখন এক্সাম্পল 3.5 করছিলাম তখন সেইখানে আমরা এই কনসেপ্টটা কাজে লাগাইছিলাম। ওখানে ছিল 10⁻17 আর্সেনিক অ্যাটমের সাহায্যে আমরা ডোপিং করছি এবং এই ভ্যালুটা ছিল হচ্ছে এন অফ ডি। অঙ্ক করার সময় এই ভ্যালুটাকে আমরা ডিরেক্টলি অঙ্কে একটা জায়গায় ব্যবহার করছিলাম কি হিসাবে বলো? এন নট হিসেবে। এন নট হিসেবে, N not হিসেবে। রাইট রাইট, এন নট হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। কারণ এই ডোনারের যে কনসেন্ট্রেশন 10⁻15 এইটার চেয়ে বেশি N0 হইতে পারবে না, এটার চেয়ে বেশি কখনোই N0 হইতে পারবে না, এটার চেয়ে কম হইতে পারবে কিন্তু এটার চেয়ে বেশি হইতে পারবে না। আচ্ছা, তাইলে এখন দেখো আমাদের এইখানে যে টেম্পারেচার স্কেলিংটা করা আছে এটাকে আমরা তিনটা রিজিয়নে ভাগ করব। এই হচ্ছে একটা রিজিয়ন, মাঝখানের এই অংশটা হচ্ছে একটা রিজিয়ন, আর সামনের দিকে এই অংশটা হচ্ছে একটা রিজিয়ন, তিনটা রিজিয়ন অফ অপারেশন। আচ্ছা আমাকে বলো তো এই রিজিয়নে টেম্পারেচারটা কি অনেক বেশি নাকি অনেক কম? এই রিজিয়নে টেম্পারেচারটা কি বেশি না কম? স্যার বেশি। বেশি, গুড। এটা হচ্ছে ভেরি হাই টেম্পারেচার রিজিয়ন, এটা হচ্ছে ভেরি হাই টেম্পারেচার রিজিয়ন। মাঝখানের এই অংশটা হচ্ছে ধরো মডারেট একটা টেম্পারেচার, মডারেট মানে খুব বেশিও না খুব কমও না, এটা হচ্ছে মডারেট। তাহলে এটা কি এই রিজিয়নটাকে আমরা কি বলবো? টি ইজ ইকুয়াল টু লো, তাই না? লো টেম্পারেচার রিজিয়ন। তাহলে তিনটা রিজিয়নে আমরা ভাগ করতেছি। এটা যেহেতু 12, তাহলে এটাকে যদি তুমি 1000/T করো তাহলে এই ভ্যালুটা হবে অনেক কম, ঠিক আছে? তারপর তুমি যত এদিকে আসতে থাকবা তুমি তত, প্রথমে 12 দিয়ে ভাগ করছো তাহলে ভ্যালুটা কম, তারপরে ধরো 6 দিয়ে ভাগ করছো তাহলে ভ্যালুটা বেশি, তারপরে ধরো 2 দিয়ে ভাগ করছো তাহলে ভ্যালুটা আরো বেশি। তার মানে এই সাইডে আসতেছো টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এই সাইডে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এখন আমাকে বলো প্রথমে যখন আমরা লো টেম্পারেচার রিজিয়নে ছিলাম তখন আয়োনাইজেশনটা মাত্র শুরু হয়েছে। এই কথার অর্থ হচ্ছে এনডি যেটা ছিল এটা এখন এনডি প্লাস হওয়া শুরু করছে, কারণ সে আস্তে আস্তে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ইলেকট্রনটাকে সে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, তার মানে সে আস্তে আস্তে আয়োনাইজেশন হওয়া শুরু হয়েছে। এখন ধরো একটা নির্দিষ্ট টেম্পারেচারে, ধরো তুমি যদি এই বরাবর দাগ টানো তাহলে এই টেম্পারেচারটার ভ্যালু হচ্ছে 100 কেলভিন, 100 কেলভিন। আর তুমি যদি এই বরাবর দাগ টানো তাহলে এই টেম্পারেচারটার ভ্যালু হচ্ছে 500 কেলভিন, এটা হচ্ছে 500 কেলভিন। তাহলে যখন তুমি 100 কেলভিন টেম্পারেচারে পৌঁছায় যাবা তখন কিন্তু তোমার আয়োনাইজেশনটা কমপ্লিট হয়ে যাবে, এটাকে আমরা বলি সিআই বা কমপ্লিট আয়োনাইজেশন। তাহলে কমপ্লিট আয়োনাইজেশন অবস্থায় এই 100 কেলভিনে তোমার N0 এর ভ্যালুটা টোটাল 10⁻15 হয়ে যাবে, টোটাল 10⁻15 হয়ে যাবে। এবং এরপরে তুমি যতই টেম্পারেচার বাড়াও না কেন তোমার N0 এর ভ্যালুটা কিন্তু ফিক্সড, N0 এর ভ্যালুটা ফিক্সড, কারণ এর চেয়ে বেশি ডোপিং তো আর করা সম্ভব না। আচ্ছা তাহলে এই মাঝখানের যে রিজিয়নটা আছে এই রিজিয়নটার নাম হচ্ছে এক্সট্রিনজিক রিজিয়ন, কারণ এখানে আমরা এন ডোপিং করছি ডোনার অ্যাটমের সাহায্যে, এক্সট্রিনজিক ম্যাটেরিয়াল তৈরি করছি এবং এই এক্সট্রিনজিক ম্যাটেরিয়ালটা এন টাইপের এক্সট্রিনজিক ম্যাটেরিয়াল। আচ্ছা এখন আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে আমি যখন টেম্পারেচারটাকে বাড়াইতে বাড়াইতে এমন একটা পর্যায়ে নিয়ে আসছি যে যেই টেম্পারেচারে ইন্ট্রিনজিক লেভেলের ভ্যালুটা 10⁻15 এর চেয়ে অনেক বেশি হইতে পারে না। ধরো তুমি যদি এই গ্রাফের কথা চিন্তা করো, সিলিকনের কথাই চিন্তা করো, যখন টেম্পারেচারটা 500-তে চলে আসছে তখন তোমার এই ভ্যালুটা কিন্তু বাড়তেছে এবং এর বেশি বাড়াইলে টেম্পারেচার যদি তুমি এদিকে নাও তাহলে তোমার এটা আরো অনেক বেশি পরিবর্তন হবে, আরো অনেক বেশি পরিবর্তন হবে। তার মানে একটা সময় তোমার এক্সট্রিনজিকের ভ্যালুটা থাকবে কম, এক্সট্রিনজিকের ভ্যালুটা থাকবে কম, এই ভ্যালুটা থাকবে কম, আর ইন্ট্রিনজিকের ভ্যালুটা থাকবে বেশি। কথাটা বোঝা গেছে? যখন তুমি টেম্পারেচার বাড়াইতে বাড়াইতে এত বেশি বাড়ায় ফেলছো যে তখন এক্সট্রিনজিক তো আর পরিবর্তন হবে না, এটা 10⁻15 ফিক্সড হয়ে গেছে, 10⁻15 ফিক্সড হয়ে গেছে, কিন্তু এনআই এর ভ্যালুটা পরিবর্তন হয়ে এর চেয়েও বেশি হয়ে যাবে। এটা সম্ভব কিনা বলো? হ্যালো, শুনতেছো আমার কথা? হ্যালো, জি স্যার। আচ্ছা তাইলে যখন এই রিজিয়নে তুমি আসছো যেখানে টেম্পারেচারটা অনেক বেশি তখন কি ম্যাটেরিয়ালটাকে তুমি ইন্ট্রিনজিক বলবা নাকি এক্সট্রিনজিক বলবা?
এই রিজিয়নে, এই ভেরি হাই টেম্পারেচার রিজিয়নে ম্যাটেরিয়ালটাকে তুমি কি ইন্ট্রিনজিক বলবা না এক্সট্রিনজিক বলবা? ইন্ট্রিনসিক স্যার। ইন্ট্রিনজিক বলবা। এখন তাইলে লক্ষ্য করো, এই জন্য তোমাদের একটা প্রশ্ন অনেক সময় পরীক্ষায় জানতে চাওয়া হয় যে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালকে কেন লো টেম্পারেচারে বা অনেক বেশি হাই টেম্পারেচারে ইউজ করা যায় না। একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালকে কেন অনেক বেশি লো টেম্পারেচারে বা অনেক বেশি হাই টেম্পারেচারে ইউজ করা যায় না, এইটাকে একটা সুনির্দিষ্ট টেম্পারেচার রেঞ্জের মধ্যেই ব্যবহার করতে হয়। কারণ হচ্ছে তুমি যখন অনেক বেশি লো টেম্পারেচার রিজিয়নে থাকবা তখন তার মধ্যে ফ্রি ইলেকট্রনের সংখ্যা থাকবে অনেক কম, তাকে তুমি ঠিকমতো কন্ডাকশন করাইতে পারবে না। আবার তুমি যখন অনেক বেশি হাই টেম্পারেচার রিজিয়নে চলে যাবা তখন ম্যাটেরিয়ালটা তার পূর্বের যে ইন্ট্রিনজিক অবস্থা সেটাকে ফেরত নিয়ে আসবে। তার মানে ম্যাটেরিয়ালটা এখন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হয়ে যাবে পিওরলি ইন্ট্রিনজিক। তাইলে আমরা যখন একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে ডিভাইস ফেব্রিকেশনে ব্যবহার করব তখন আমরা এই রিজিয়নটাকেও ব্যবহার করি না, এই রিজিয়নটাকেও ব্যবহার করি না, আমরা শুধু এই মাঝখানের এই রিজিয়নটাকে ব্যবহার করি। মনে থাকবে, এই শুধু মাঝখানের এই রিজিয়নটাকে একটা সুনির্দিষ্ট টেম্পারেচারে আমরা ব্যবহার করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এই রিজিয়নটার যে ডিউরেশন এটাকে আমরা কিভাবে বাড়াইতে বা কমাইতে পারি বলতো? আমরা যদি চাই যে এই এক্সট্রিনজিকটা ধরো 80 কেলভিন থেকে 600 কেলভিনের মধ্যে থাকুক, তাহলে কি করতে হবে বলতো? অথবা আরো কমানো যাইতে পারে, আমরা চাইলাম যে 300 থেকে 200-র মধ্যে থাকুক, সেটাও সম্ভব। তাহলে এই রিজিয়নটাকে কন্ট্রোল করতে হলে আমাকে কি কন্ট্রোল করতে হবে বলো? স্যার ডোপিং। ডোপিংটাকে কন্ট্রোল করতে হবে। গুড। খেয়াল করে দেখো, আমরা এখানে ডোপিং করছিলাম 10⁻15 এর সাহায্যে। এখন যদি আমরা এই ডোপিংটা 10⁻13 দিয়ে করি তাহলে কিন্তু ইন্ট্রিনজিকে পৌঁছাইতে তার সময় বেশি লাগবে। বুঝতে পারছো? ইন্ট্রিনজিকে পৌঁছাইতে কিন্তু তার সময় বেশি লাগবে। আবার তুমি যদি ডোপিংটা 10⁻17 দিয়ে করো তাহলে কিন্তু ইন্ট্রিনজিকে পৌঁছাইতে তার সময় কম লাগবে, মানে কম টেম্পারেচারেই ইন্ট্রিনজিকে পৌঁছায় যাবে। তাইলে তুমি কত টেম্পারেচারে এইটাকে কাজ করাইতে পারবা, ওই টেম্পারেচারের যে একটা মানে লোয়ার লিমিট এবং আপার লিমিট, সেটাকে তুমি এই ডোনেশন অ্যাটম অথবা হচ্ছে অ্যাকসেপ্টর অ্যাটম এটার সাহায্যে কন্ট্রোল করতে পারবে। তুমি যদি ডোনার অ্যাটমের সংখ্যা চেঞ্জ করো অথবা অ্যাকসেপ্টর অ্যাটমের সংখ্যা চেঞ্জ করো, ডোনার অ্যাটম চেঞ্জ করলে N0 চেঞ্জ হবে, তাহলে অ্যাকসেপ্টর চেঞ্জ করলে কে চেঞ্জ হবে বলো? এটা যদি আমরা Na দিয়ে করতাম তাহলে এই ওয়াই অ্যাক্সিসে কি লিখতাম? পি নট। পি নট লিখতাম। গুড, পি নট লিখতাম। তাহলে এটা দুই ভাবেই করা যাবে, বইয়ে দেখবা পি নটের গ্রাফটাও বইয়ে দেওয়া আছে। তাহলে এটা N0 সাহায্যেও করা যাবে, পি নটের সাহায্যেও করা যাবে। কিন্তু মনে রাখতে হবে যে আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচারে এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল গুলোকে ব্যবহার করতে পারি, বেশি হাই টেম্পারেচার বা বেশি লো টেম্পারেচারে ব্যবহার করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এখানে এই ঘটনাটাকেই 3টা স্টেজে ভাগ করে দেখানো হয়েছে। খেয়াল করো, এই যে প্রথম স্টেজ যেখানে আয়োনাইজেশন মাত্র শুরু হবে, ইলেকট্রন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, এটা হচ্ছে ভেরি লো টেম্পারেচার রিজিয়ন, এটা হচ্ছে ভেরি লো টেম্পারেচার রিজিয়ন। তারপরে মাঝখানের এই অংশটা হচ্ছে এক্সট্রিনজিক, এক্সট্রিনজিকটা হচ্ছে মডারেট টেম্পারেচার রিজিয়ন, এবং এই রিজিয়নেই মূলত আমরা সেমিকন্ডাক্টরকে ইউজফুল ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করতে পারি। আর ভেরি হাই টেম্পারেচার রিজিয়নে এটা আবার হয়ে যাবে হচ্ছে ইন্ট্রিনজিক অবস্থা। ইন্ট্রিনজিক অবস্থা এটাকেও আমরা অ্যাভয়েড করব, ভেরি লো রিজিয়নটাকেও আমরা অ্যাভয়েড করব। এটা হচ্ছে আমাদের জন্য ইউজফুল অপারেটিং রেঞ্জ। এবং এই জিনিসগুলা কন্ট্রোল করার জন্য আমাদের হচ্ছে ডোপিং এর যে পরিমাণটা আছে, এই ডোপিং এর পরিমাণটাকে আমরা কন্ট্রোল করার সাহায্যে এই টেম্পারেচার রেঞ্জটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এটা একটু মনে রাখবো। আচ্ছা, তারপরে দেখো নেক্সট যেটা, এটা একটা ইন্টারেস্টিং টপিক। এটা হচ্ছে আমরা এতদিন যে আলোচনাগুলা করতাম, এই আলোচনাগুলাতে আমরা ম্যাটেরিয়ালটাকে আইদার এন টাইপ, তার মানে ডোনার ইজ ইকুয়াল টু N0, অথবা পি টাইপ, তার মানে অ্যাকসেপ্টার ইজ ইকুয়াল টু P0, এইভাবে দেখে অভ্যস্ত যে আইদার ম্যাটেরিয়ালটা এন টাইপ অর ম্যাটেরিয়ালটা পি টাইপ। কিন্তু এখন তোমাদের সামনে যে ছবিটা আছে ফিগার 3.19, এই ছবিটা দেখে আমাকে বলো তো যে এইখানে যেভাবে ডোপিংটা করা আছে এটা কি শুধু এন, শুধু পি, নাকি বোথ? ছবিটা দেখে বলো, এটা কি শুধু এন টাইপ, শুধু পি টাইপ, নাকি বোথ ডোপিং করা আছে? দুইটাই স্যার। দুটোই করা আছে। এবং এখানে লক্ষ্য করো টোটাল 6টা এনার্জি ব্যান্ড আমরা দেখাচ্ছি। ইসি, ইভি এই দুটো আমাদের আগেই ছিল। ইআই এটা হচ্ছে ইন্ট্রিনজিক, ফার্মি লেভেল এটা হচ্ছে আমাদের পূর্বের পরিচিত,
ইডি এটা হচ্ছে ডোনার লেভেল, এটাও আমাদের পরিচিত, বা ইএ অ্যাকসেপ্টর লেভেল, এটাও আমাদের পরিচিত, কিন্তু একসাথে আমরা এই দুইটা দেখে অভ্যস্ত না। এর আগে আমরা যখন দেখতাম তাদেরকে সেপারেট হিসেবে পাইতাম, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, কিন্তু এখানে দুইটা একসাথে আছে। যদি এরকম একসাথে দুই ধরনের ডোপিং করা হয় সেটাকে বলা হয় কম্পেনসেশন ডোপিং। এই যে ডোনার এবং অ্যাকসেপ্টর যদি একসাথে ডোপ করা হয় তখন সেটাকে বলা হয় কম্পেনসেশন ডোপিং, অথবা এটার আরেকটা নাম হচ্ছে মাল্টিপুল ডোপিং, এটাকে মাল্টিপুল ডোপিংও বলা হয়। তো কম্পেনসেশন ডোপিং বা মাল্টিপুল ডোপিংটা তিন ভাবে করা যায়। তিন ভাবে কিভাবে দেখো, একটা হচ্ছে ডোনার এবং অ্যাকসেপ্টর সমান সমান, ডোনার এবং অ্যাকসেপ্টর সমান সমান, একটা হচ্ছে ডোনারের পরিমাণ অ্যাকসেপ্টরের চেয়ে বেশি, আর আরেকটা হচ্ছে অ্যাকসেপ্টরের পরিমাণ ডোনারের চেয়ে বেশি। তাহলে আমাকে বলো, যদি এই দুইটা সমান সমানই থাকে তাহলে ম্যাটেরিয়ালটা ইন্ট্রিনজিক অবস্থায় আছে না? ধরো তুমি একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে 100টা ডোনেট করছো ইলেকট্রন, 100টা ডোনেট করছো হোল, তাহলে এজ এ হোল তার অবস্থার কোনো পরিবর্তন হবে? স্যার হবে না। আচ্ছা, এখন 2 নম্বর সিচুয়েশনটা চিন্তা করো। মনে করো তুমি 100টা ইলেকট্রন দিছো আর 10টা হোল দিছো, তাইলে এখন ম্যাটেরিয়ালটার টেন্ডেন্সি কিরকম হবে? সে কি এন এর মতো বিহেভ করবে নাকি পি এর এন এর মতো? এন এর N এর মতো? মতো। আর উল্টা ঘটনাটা ঘটবে যদি তুমি অ্যাকসেপ্টরের সংখ্যা বেশি দাও, ডোনেটের সংখ্যা কম দাও। তাইলে এখন আমাকে বলো তো, এইখানে যে ছবিটা আঁকা আছে এটা কি এটাকে সাপোর্ট করতেছে, এটাকে সাপোর্ট করতেছে, নাকি এটাকে সাপোর্ট করতেছে? সেকেন্ডটাকে সাপোর্ট করতেছে। সেকেন্ডটাকে সাপোর্ট করতেছে। খেয়াল করো, এখানে আমরা যে কম্পেনসেশনটা ড্র করছি এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টরের জন্য কম্পেনসেশন। কিভাবে? কারণ ডোনারের সংখ্যা অ্যাকসেপ্টরের চেয়ে বেশি। খেয়াল করে দেখো, এইখানে এই যে ইডি লেভেলে যতগুলা ইলেকট্রন ছিল সবগুলা ইলেকট্রন এইখানে চলে আসছে। আচ্ছা, এই ছবিটা বেসিক্যালি টি ইজ ইকুয়াল টু 100 কেলভিন টেম্পারেচারের জন্য ধরো আঁকা হয়েছে। তাইলে এইখানে যে ইলেকট্রন গুলা ছিল এগুলা জাম্প করে উপরে চলে গেছে, এখানকার ইলেকট্রন গুলা সব জাম্প করে উপরে চলে গেছে। আর এখানে যেহেতু হোলের সংখ্যা কম ছিল এই জন্য এই লেভেল থেকে জাম্প করছে যে সেটার সংখ্যা কম, কারণ জায়গা কম, এখানে যাওয়ার জায়গা কম ছিল, এইখান থেকে যাওয়ার জায়গা বেশি ছিল। তাহলে এটা হচ্ছে এন টাইপের কম্পেনসেশন ডোপিং। তাহলে এন টাইপের কম্পেনসেশন ডোপিং এর ক্ষেত্রে ফার্মি লেভেলের পজিশন হবে ইডি এর কাছাকাছি। এই যে এটা হচ্ছে ইডি লেভেল, এই ফার্মি লেভেল হবে ইডি এর কাছাকাছি। উল্টো ভাবে আমরা যদি এন এ বাড়াই দিতাম, এন ডি কমাই দিতাম, তাহলে ফার্মি লেভেলের পজিশনটা এইখানে চলে আসতো, এইখানে চলে আসতো, অ্যাকসেপ্টের লেভেলের কাছাকাছি চলে আসতো। তাহলে একটা ছবি দেখে তুমি আন্দাজ করতে পারবা যে এটা কি কম্পেনসেশন ডোপিং কিনা। কম্পেনসেশন ডোপিং কি ফার্মি লেভেল দেখে বোঝা যাবে নাকি অন্য কোনো ভাবে বুঝতে হবে বলতো? কম্পেনসেশন ডোপিং কি ফার্মি লেভেল দেখে বোঝা যাবে নাকি অন্য কোনো ক্রাইটেরিয়া দেখে বুঝতে হবে? স্যার ফার্মি লেভেল দেখে বোঝা যাবে। ফার্মি লেভেল দেখলে বোঝা যাবে না স্যার তাহলে স্যার দুইটাই থাকতে হবে। রাইট, acceptation দুটাই আর থাকতে হবে। reactive। তোমার যদি ইডি থাকে শুধু, ইডি থাকে শুধু, তাহলে তো এটা কম্পেনসেশন ডোপিং না। আর অথবা যদি শুধু ইএ থাকে তাহলে সেটাও কম্পেনসেশন ডোপিং না। কম্পেনসেশন ডোপিং হচ্ছে একটা স্পেশাল কেস যেখানে আমি ডোনারও অ্যাড করতেছি, অ্যাকসেপ্টরও অ্যাড করতেছি। অ্যাড করার সময় আমি তিন ভাবে অ্যাড করতে পারবো, আইদার দুইটাই সমান, অথবা ডোনার বেশি, অথবা অ্যাকসেপ্টর বেশি। এইখানে পার্টিকুলার যে ছবিটা ড্র করা হয়েছে এটা হচ্ছে সেকেন্ড কেসের জন্য, এটা হচ্ছে সেকেন্ড কেসের জন্য। আচ্ছা, লাস্ট প্রশ্ন, এইখানে যদি এই দুইটা সমান হইতো তাহলে ফার্মি লেভেল কোথায় যাইতো বলো? স্যার মাঝখানে হইতো। মাঝখানে যাইতো, মাঝখানে যাইতো। গুড। তাহলে ফার্মি লেভেল দেখে কি বোঝা সম্ভব কম্পেনসেশন হয়েছে কিনা? স্যার বোঝা যাবে না, তোমাকে এই ডোনার লেভেল এবং অ্যাকসেপ্টর লেভেল দেখে বুঝতে হবে যে এটা কম্পেনসেশন ডোপিং হইলো কিনা। আচ্ছা, তারপরে দেখো আমরা এখান থেকে দুইটা নতুন ইকুয়েশন বের করে নিয়ে আসবো এবং এই দুইটা ইকুয়েশন আমরা নেক্সট ক্লাসে ব্যবহার করব অঙ্ক করার জন্য। এটা একটু মনে রাখতে হবে, এই দুইটা ইকুয়েশন সিম্পল ইকুয়েশন কিন্তু একটু মনে রাখতে হবে। আচ্ছা, খেয়াল করে দেখো, প্রথম ইকুয়েশনে বাম পাশে দুইটা টার্ম আছে, ডান পাশেও দুইটা টার্ম আছে, আর পরের ইকুয়েশনটা হচ্ছে প্রথমটাকে একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে রাখা হয়েছে। আচ্ছা, তাহলে এখন দেখো তো বাম পাশে পি নট মানে কি? এটা কি পজিটিভ চার্জ নাকি নেগেটিভ চার্জ বলো তো? পি নটটা পজিটিভ চার্জ। আচ্ছা, তাহলে এন জিরোটা কি ধরনের চার্জ? স্যার ইলেকট্রন নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ।
আচ্ছা, তাহলে এখন বলো ND প্লাস এটা কি পজিটিভ না নেগেটিভ? ND প্লাস এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এটা পজিটিভ। কেন পজিটিভ হয়েছে বলতো? বেসিক্যালি তো ND বলতে আমরা ইলেকট্রনকে মিন করি, তাহলে এখানে এটা পজিটিভ হইলো কেন বলতো? স্যার এখানে তো প্লাস দেওয়া আছে, হোল প্লাস দেওয়া আছে, গুড। প্লাস দেওয়া মানে বুঝাচ্ছি ইলেকট্রন চলে যাচ্ছে, প্লাস দিয়ে বুঝাচ্ছি ইলেকট্রনটা চলে যাচ্ছে। তাহলে যতগুলা ইলেকট্রন যাবে ততগুলা হোল তৈরি হবে, আর হোল মানে পজিটিভ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই পাশে আসো। এই পাশে NA যেটা, বেসিক্যালি NAটাকে আমরা হোলের জন্য প্রকাশ করি, মানে পজিটিভ অর্থে প্রকাশ করি, কিন্তু এইখানে দেখো একটা মাইনাস আছে। এই মাইনাসটা দিয়ে কি বুঝাচ্ছি বলতো? স্যার ইলেকট্রন আসতেছে। ইলেকট্রন আসতেছে, গুড। তাইলে এইটা হচ্ছে ইলেকট্রন, এটাও হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে হোল, এটা হচ্ছে হোল। তাইলে সকল পজিটিভ চার্জ বাম দিকে রাখছো আর সব নেগেটিভ চার্জ ডান দিকে রাখছো। এই সিচুয়েশনটার নাম হচ্ছে কি? স্পেস চার্জ নিউট্রালিটি। এই সিচুয়েশনটার নাম হচ্ছে স্পেস চার্জ নিউট্রালিটি। চার্জ নিউট্রাল কখন হয় বলতো? তোমার যদি একটা জায়গায় পজিটিভ চার্জের সংখ্যা নেগেটিভ চার্জের সংখ্যা সমান হয়, তাহলে ওখানে কন্ডাকশন জিরো। চার্জ নিউট্রাল তার মানে তার মধ্যে কন্ডাকশন, নেট ফ্লো অফ কারেন্ট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কারেন্ট ফ্লো হইতে হলে কি করতে হবে? চার্জ নিউট্রালিটি শর্তটাকে ভাঙতে হবে। এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। কিন্তু চার্জ নিউট্রাল হিসাবে তার মানে তুমি যদি 10টা ইলেকট্রন ডোনেট করো, খেয়াল করো, তুমি যদি 10টা ইলেকট্রন ডোনেট করো তাহলে তুমি কয়টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবা? স্যার 10টাই। 10টাই, তাতে চার্জ নিউট্রালিটি কন্ডিশনটা বজায় থাকে। আচ্ছা, এখন আমাকে বলো, আমি যদি ND যতগুলা ইলেকট্রন আমার ছিল সবগুলাকে আমি ছেড়ে দেই, অথবা আমি যদি যতগুলা হোল আমার ছিল এই সবগুলাকেই আমি ইলেকট্রন দ্বারা প্রতিস্থাপন করি, তাইলে আমি এটাকে ইজ ইকুয়াল টু N0 আর এটাকে ইজ ইকুয়াল টু P0 লিখতে পারবো কিনা? যখন এইখান থেকে সব ইলেকট্রন চলে যাবে অথবা এখানে সব হোল ইলেকট্রনে কনভার্টেড হয়ে যাবে, তখন কি আমি এই দুইটা লিখতে পারি? জি স্যার। লিখতে পারি। তাইলে খেয়াল করে দেখো যে 27 নাম্বার ইকুয়েশন থেকে রিঅ্যারেঞ্জমেন্ট করে তুমি 28 নাম্বারটা লিখতে পারো। জাস্ট এটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করছো। এখন দেখো, যেহেতু এটা এন টাইপের ডোপিং ছিল, তাইলে P0 এর ভ্যালুটা অনেক কম, তাহলে এটাকে আমরা বাদ দিতে পারবো। P0 এর ভ্যালুটা আমরা গতদিন আমরা একটা অঙ্ক করার সময় দেখছিলাম যে N0 এর ভ্যালুটা আসছিল 10⁻15 লিমিটের মধ্যে, আর P0টা ছিল অনলি 10⁵। এই দুইটা কিন্তু হিউজ ডিফারেন্স। এটার তুলনায় এটা অনেক কম, তো এটা বাদ দেওয়া যায়। তাইলে এখান থেকে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। তাইলে এই ND প্লাসটাকে আমি যদি শুধু N অফ D লিখি আর NA মাইনাসটাকে শুধু NA লিখি, তাইলে এটা কি ভুল হবে নাকি এটা লেখা যাবে? একটু চিন্তা করে বলো তো। এই ND মাইনাস NA এই ফর্মুলাটা কি লেখা যাবে? হ্যালো? যাবে। এবং আমরা শুরুতে আরেকটা শর্ত আরোপ করছিলাম, মনে করে দেখো, যে N অফ D ইজ গ্রেটার দেন N অফ A, তাই না? ছবিটা যদি আরেকবার খেয়াল করো, এই যে N অফ D ইজ গ্রেটার দেন N অফ A, তাহলে সেই ক্ষেত্রে আমার এইখানকার যে রেজাল্ট এটা হচ্ছে একটা ভ্যালিড রেজাল্ট, তাই না? খেয়াল করে দেখো, এই রেজাল্টটা কি একটা ভ্যালিড রেজাল্ট না? জি স্যার। তাইলে আমাকে P0 এর ইকুয়েশনটা বলো তো। P0 ইজ ইকুয়াল টু কি হইতো? তুমি যদি P0টাকে ঠিক রেখে N0টাকে নেগলেক্টেড ধরতা, তাহলে তুমি কিভাবে লিখতা ইকুয়েশন? P0 ইজ ইকুয়াল টু N0 N0 না, N NA minus ND. minus ND। গুড, NA মাইনাস ND। এই দুইটা ছোট ইকুয়েশন, কিন্তু এই দুইটা ইকুয়েশন অনেক বেশি ইউজফুল অঙ্ক করার জন্য, এবং এখান থেকে আমাদের আরো দুই একটা জিনিস একটু ডিরাইভও করা লাগতে পারে। এটা একটু মাথায় নিবা যে N0 মানে হচ্ছে P0টা নেগলেক্টেড, সেখান থেকে আমি এই দুইটা বিয়োগ করব, যেটা বেশি আর কি, বেশি থেকে কমটা বিয়োগ করব। একইভাবে P0 মানে হচ্ছে N0টা নেগলেক্টেড এবং আমি বেশিটা থেকে কমটা বিয়োগ করব। আচ্ছা, আর বেশি ডিটেলস বললাম না, শুধু এইটুকু মনে রাখবা, নেক্সট ক্লাসে এটা আবার আমরা রিপিট করব। আচ্ছা, এখন আমরা ND গ্রেটার দেন NA কনসিডার করে N টাইপের মেটেরিয়াল পাইছি, N টাইপের মেটেরিয়াল পাইছি।
উল্টোটাও আমরা চাইলে করতে পারতাম। আমরা যদি এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে মানে পি টাইপে পরিবর্তন করতে চাই, তাহলে অ্যাকসেপ্টরের সংখ্যা বাড়াইতে হবে। তাহলে অ্যাকসেপ্টরের সংখ্যা বাড়ানোর অর্থ হচ্ছে এন এ এটাকে বাড়াই দিতে হবে এন ডি ঠিক রেখে। আমি যদি এন ডি প্রথমে বাড়াইছিলাম, এন টাইপ পাইছিলাম, আমি যদি এখন এন এ কে বাড়াই তাহলে আমি পি টাইপ পাবো। মানে দুইটাই করা সম্ভব। তুমি এন থেকে পি তে যেমন কনভার্ট হইতে পারবা, আবার তুমি চাইলে পি কেও এন এ কনভার্ট করতে পারবা। কিন্তু মনে রাখতে হবে, যখন যে শর্তটা আরোপ করবা সেই অনুযায়ী এই ইকুয়েশনটা অথবা এই ইকুয়েশনটা তোমাকে অঙ্কে ব্যবহার করা লাগবে। অথবা ধরো তোমার একটা অঙ্কে ডাটা দেওয়া আছে যে ডোনারের সংখ্যা 10⁵, অ্যাকসেপ্টরের সংখ্যা 10⁻², তাহলে তোমাকে বুঝতে হবে কি যে এটা কম্পেনসেশন ডোপিং, কিন্তু এটা এন টাইপ। আবার এটার সংখ্যা যদি বেশি হয় তাহলে কম্পেনসেশন ডোপিং, কিন্তু সেটা পি টাইপ। বুঝতে পারছো কথাটা? তাহলে তাহলে আরেকবার বলি, এতদিন আমরা যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম গুলো দেখছি এগুলো ছিল সিঙ্গেল ডায়াগ্রাম, ওখানে কোনো কম্পেনসেশন আমরা দেখি নাই। কম্পেনসেশন তখনই হবে যখন আমরা একই সাথে ডোনারও এড করব, অ্যাকসেপ্টরও এড করব একই সাথে। কিন্তু এডিশনটা তিনটা শর্ত মোতাবেক হইতে পারে। এক নম্বর হচ্ছে দুইটা সমান সমান, দুই নম্বর হচ্ছে ইলেকট্রন বেশি, তিন নম্বর হচ্ছে হোল বেশি। আচ্ছা ঠিক আছে। এরপর আমাদের আজকে আরেকটা টপিক বাকি আছে। হ্যাঁ, এই টপিকটা বাকি আছে, তাহলে আমাদের শেষ। এটা খুব ইজি একটা টপিক, এটাকে বলা হচ্ছে ইনভেরিয়েন্স অফ ফার্মি লেভেল এট ইকুইলিব্রিয়াম। ইনভেরিয়েন্স হচ্ছে যেটা সময়ের সাথে অপরিবর্তনীয়, ইনভেরিয়েন্স অফ দি ফার্মি লেভেল এট ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা জানি যে ইকুইলিব্রিয়াম অবস্থায় আমরা এক্সটার্নাল কোনো এনার্জি প্রোভাইড করতেছি না, এবং এরকম সিচুয়েশনে ফার্মি লেভেলটা থাকবে অপরিবর্তনীয়। এই কথার অর্থ হচ্ছে, ধরো তুমি যদি ই ভার্সেস এক্স একটা ডায়াগ্রাম ড্র করো এবং সেখানে ফার্মি লেভেলের পজিশনটাকে তুমি ড্র করো, ফার্মি লেভেলের পজিশন, তাইলে এটা হবে একটা কন্টিনিউয়াস লাইন, এই লাইনটা ব্রেক হবে না। আমরা যখন চ্যাপ্টার 4-এ যাব, যে চ্যাপ্টারটা হচ্ছে নন ইকুইলিব্রিয়াম, তখন এই ফার্মি লেভেলটা ব্রেক হয়ে যাবে। তখন দেখবা যে একটা হয়তো উপরে আছে একটা নিচে আছে, অথবা একটা নিচে আছে একটা উপরে আছে, সেটা সম্ভব। কিন্তু এই চ্যাপ্টারে আমাদের ফার্মি লেভেলের পজিশন হবে অলওয়েজ কনস্ট্যান্ট। আচ্ছা, তাইলে এইখানে আমরা যেটা করতেছি এই প্রুফটা করার জন্য যে এই জিনিসটা যে কনস্ট্যান্ট, এটাকে প্রুফ করার জন্য আমরা দুইটা ডিফারেন্ট সেমিকন্ডাক্টর মেটেরিয়াল নিছি। ধরো এটা হচ্ছে মেটেরিয়াল 1, এখানে আমরা আরেকটা মেটেরিয়াল নিছি, এটা হচ্ছে মেটেরিয়াল 2। এই দুটো মেটেরিয়ালের আমরা ডেনসিটি অফ স্টেটস নিব, এবং ফার্মি ডিস্ট্রিবিউশনটা নিব, তাইলে এখানে দুইটা মেটেরিয়াল, এটা হচ্ছে মেটেরিয়াল 1, এটা হচ্ছে মেটেরিয়াল 2, এই দুইটা মেটেরিয়ালের মধ্যে ফার্মি লেভেলটা যে কনস্ট্যান্ট সেটা আমরা প্রুফ করার চেষ্টা করব। তার মানে আলটিমেটলি আমরা ইকুয়েশনটাকে ডিরাইভ করব 3.58, যেটা হচ্ছে ddx অফ EF ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো, যদি ফার্মি লেভেল কনস্ট্যান্ট হয় তাহলে আমরা জানি ddx অফ কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাকে আমরা প্রুফ করতে পারবো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে 1 নাম্বার থেকে 2 নম্বরে ইলেকট্রন যাওয়ার সম্ভাবনা কতটুকু, অথবা রেট অফ চেঞ্জ অফ ইলেকট্রন, অথবা রেট অফ ফ্লো অফ ইলেকট্রন ফ্রম 1 to 2। তাহলে 1 নম্বর থেকে 2 নম্বরের দিকে কি পরিমাণ ইলেকট্রন যাবে সেটার উপর বেস করে এই ফার্মি লেভেল পরিবর্তন হইতে পারে। আবার 2 নম্বর থেকে 1 নম্বরের দিকে কি পরিমাণ ইলেকট্রন শিফট হইতে পারে সেটার উপর বেস করে 2 এর যে ফার্মি লেভেল আছে সেটা চেঞ্জ হইতে পারে। এটাই তো আমাদের প্রুফ করতে হবে যে 1 থেকে 2 এর দিকে গেলে ফার্মি লেভেল কিভাবে পরিবর্তন হয়, 2 থেকে 1 এ আসলে কিভাবে পরিবর্তন হয়। এইখানে আমরা বেসিক্যালি প্রুফ করব যে আসলে কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, সেটা আমরা প্রুফ করব। আচ্ছা, তাহলে দেখো, আমি যখন 1 নাম্বার থেকে 2 নম্বরের দিকে যাচ্ছি তখন আমাকে 1 এর ইলেকট্রন কনসেন্ট্রেশনটা জানতে হবে, কিন্তু 2 এর জন্য কিসের কনসেন্ট্রেশন জানতে হবে বলতো? এই 353 নম্বর ইকুয়েশনে 1 থেকে আমি 2 এর দিকে ইলেকট্রন ট্রান্সফার করব, তাহলে 1 এর জন্য ইলেকট্রনের কনসেন্ট্রেশন জানতে হবে, কিন্তু 2 এর জন্য কিসের কনসেন্ট্রেশন জানতে হবে বলো? হোল। হোল। কেন বলো, জাস্ট একটু ব্যাখ্যা করো যে কেন 2 এর জন্য হোল জানতে হবে, 1 এর জন্য ইলেকট্রন জানতে হবে, 2 এর জন্য হোল জানতে হবে, কেন বলো? আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি খেয়াল করো, আমি 1 থেকে 2 এর দিকে যাচ্ছি, তাহলে 1 এর ইলেকট্রনের সংখ্যা আর 2 এর হোলের সংখ্যা আমার জানতে হবে, কেন? কেউ একজন বলো যে কেন আমাকে 2 নম্বরের ইলেকট্রন গুলো তো স্যার 2 নম্বরে যাচ্ছে, তো স্যার হ্যাঁ। যতগুলো হোল থাকবে ততগুলো রাইট ইলেকট্রন রাইট 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 রাইট। আচ্ছা, তাহলে 2 নম্বরে যদি ধরো হোলের সংখ্যা হয় 100
আর 1 নম্বরে যদি ইলেকট্রনের সংখ্যা হয় 500, তাহলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যেতে পারবে? 100টা। 100টা, বাকিগুলা কিন্তু যেতে পারবে না। গুড, তাহলে এটা বুঝছো। তাইলে আবার আমাকে বলো, একইভাবে আমি যদি 2 থেকে 1 এর দিকে আসি, তাইলে 2 এর জন্য আমাকে কি জানতে হবে আর 1 এর জন্য আমাকে কি জানতে হবে বলো। যখন আমি 2 থেকে 1 এ আসব, তখন হ্যালো, স্যার 2 এর জন্য ইলেকট্রন আর 1 এর জন্য হোল জানতে হবে। গুড। 2 এর জন্য তখন আমাকে ইলেকট্রনের সংখ্যা জানতে হবে, 1 এর জন্য তখন আমাকে হোলের সংখ্যা জানতে হবে। তাহলে খেয়াল করে দেখো, ইলেকট্রনের সংখ্যা মানে কি? ডেনসিটি অফ স্টেটস এবং ফার্মি লেভেল। আর এখানে হচ্ছে ডেনসিটি অফ স্টেটস, হোলের লেভেল। আর এখানে হচ্ছে ইলেকট্রনের লেভেল, এখানে হচ্ছে হোলের লেভেল। তাইলে যেহেতু আমি এখানে ইকুইলিব্রিয়াম একটা সিচুয়েশনে আছি, ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে আমি বলতে পারি না যে 53 নম্বর আর 54 নম্বর সমান। যেহেতু আমি ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে আছি, সাম্যাবস্থা, তার মানে আমি বলতে পারবো ইকুয়েশন নাম্বার 53 এবং ইকুয়েশন নাম্বার 54 এই দুইটা সমান। তাহলে এইটা থেকে 3.55টা চলে আসবে। এখন দেখো, তুমি যদি এখানে কিছু টার্ম রিঅ্যারেঞ্জ করো এবং মোটামুটি একটু সিম্পলিফিকেশন করলে তুমি এই 56 নম্বর ইকুয়েশন পাবা। এইটাকে যদি তুমি আবার একটু মানে অ্যারেঞ্জমেন্ট করো, তাহলে তুমি এই রেজাল্টটা পাবা। এই রেজাল্টটা মানে হচ্ছে F1E ইজ ইকুয়াল টু F2, তার মানে এই যে F1 আর F2 থাকবে, বাকিগুলা ক্যান্সেল আউট হবে। একটু হিসাব করে দেখবা, সবগুলা ক্যান্সেল হয়ে যাবে, শুধু F1 এবং F2টা রয়ে যাবে। তাহলে F1টাকে তুমি E এর জন্য একটা ইকুয়েশন হিসেবে লিখতে পারো, আবার F2টাকে তুমি E এর জন্য একটা ইকুয়েশন হিসেবে লিখতে পারো। তাহলে তোমার পরিবর্তন আসবে, এইখানে চলে আসবে F1 আর এখানে চলে আসবে F2। আবার এখন খেয়াল করো যে এই দুইটা এক্সপ্রেশনে এক্সপোনেনশিয়াল ভ্যালুগুলো অনেক বেশি, তাহলে 1 বাদ দেওয়া যাবে, 1টাকে বাদ দেওয়া যাবে। আবার এই এক্সপোনেনশিয়ালটাকে বাদ দেওয়া যাবে, আবার এই ইটাকে বাদ দেওয়া যাবে, কেটিটাকে বাদ দেওয়া যাবে। তাহলে সবকিছুকে ক্যান্সেল আউট করলে লাস্টে থেকে যাবে কি বলো? লাস্টে থাকবে কি? EF1 আর EF2। EF2। তাহলে EF1টা মেটেরিয়াল 1 থেকে আসতেছে না, EF1টা আসতেছে মেটেরিয়াল 1 থেকে, আর EF2টা হচ্ছে মেটেরিয়াল 2 থেকে আসতেছে। তাইলে মেটেরিয়াল 1 এর ফার্মি লেভেল সমান সমান মেটেরিয়াল 2 এর ফার্মি লেভেল, তাই হওয়ার কথা। এই যে মেটেরিয়াল 1 এর ফার্মি লেভেল, এই পজিশনটার নাম হচ্ছে EF1, আর এই ফার্মি লেভেলটার নাম হচ্ছে EF2। তাহলে মেটেরিয়াল 1 এর ফার্মি লেভেল ইজ ইকুইভ্যালেন্ট টু মেটেরিয়াল 2 এর ফার্মি লেভেল। তার মানে এই কথাটা সত্যি। দেখো ঠিক আছে কিনা? তার মানে উইথ রেসপেক্ট টু পজিশন ফার্মি লেভেলের পরিবর্তন হচ্ছে 0। উইথ রেসপেক্ট টু পজিশন, এই যে উইথ রেসপেক্ট টু পজিশন ফার্মি লেভেলের পরিবর্তনটা হচ্ছে 0। এবং এই পরিবর্তনটা 0 কতক্ষণ বজায় থাকবে? যতক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়ামটা বজায় থাকবে। ইকুইলিব্রিয়ামটা ভেঙে যাবে কখন? যদি কোনো কারণে 1 এর কনসেন্ট্রেশন বেশি হয়, 2 এর কনসেন্ট্রেশন কম হয়, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। অথবা যদি 2 এর কনসেন্ট্রেশন বেশি হয়, 1 এর কনসেন্ট্রেশন কম হয়, তাইলেও এটা ভেঙে যাবে। তখন আর ফার্মি লেভেল এইভাবে থাকবে না। ফার্মি লেভেল এইভাবে থাকবে যতক্ষণ পর্যন্ত দুই সাইডে ইকুইলিব্রিয়াম অবস্থা মেনটেন হয়। তাহলে এই প্রমাণটা বুঝতে পারছো? এটা হচ্ছে 358 নম্বর ইকুয়েশন। উইথ রেসপেক্ট টু পজিশন ফার্মি লেভেলের পরিবর্তন হচ্ছে 0। এটা আমরা এর পরেও কিছু জায়গায় রেফারেন্স হিসেবে ব্যবহার করা লাগতে পারে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। লাস্টে তোমাদের জন্য একটা কুইজ আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো পড়লাম, এখান থেকে ছোট প্রশ্ন কিছু পরীক্ষায় থাকবে। যেমন তোমাকে বলা হইতে পারে টেম্পারেচার ডিপেন্ডেন্সিটা একটু আলোচনা করো। তাহলে তুমি রাফলি এই ছবিটা ড্র করবা, এমন না যে তোমার টু দা পয়েন্ট এগুলো মুখস্থ করে ফেলতে হবে, তা না। তুমি দেখাবা যে এটা বেশি, এটা কম, এটা তার চেয়ে কম, তাইলেই হবে। তারপরে হচ্ছে এই কোয়েশন গুলো লিখে জাস্ট একটু সিম্পলি এক্সপ্লেন করো। এইটারও এক্সপ্লেনেশন তোমার লাগতে পারে। এটার এক্সপ্লেনেশনের কোয়েশ্চেনটা হচ্ছে কেন সেমিকন্ডাক্টর মেটেরিয়ালকে আমরা লো টেম্পারেচার বা হাই টেম্পারেচারে ইউজ করতে পারি না। আচ্ছা, তারপরের প্রশ্নটা হচ্ছে কম্পেনসেশন ডোপিং কাকে বলে, জাস্ট একটা ডেফিনেশন টাইপের। কম্পেনসেশন ডোপিং কয় রকম ভাবে করা যেতে পারে, অথবা স্পেস চার্জ নিউট্রালিটি কাকে বলে। স্পেস চার্জ নিউট্রালিটি থেকে এই যে দুইটা ছোট ইকুয়েশন ডিরাইভ করছো, বা এই দুইটা দিয়ে ম্যাথও করা লাগতে পারে। এই টাইপের ছোট ছোট ইকুয়েশন দিয়ে ম্যাথ করা লাগতে পারে। আর লাস্টে তোমাদেরকে একটা প্রুফ করানো হইলো যে ফার্মি লেভেলটা ইকুইলিব্রিয়ামে নো চেঞ্জ ইন ফার্মি লেভেল এট ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আচ্ছা, এখন তোমাদের জন্য একটা ছোট্ট কুইজ আছে।
আচ্ছা আমি রেকর্ডিং থাকলেও সমস্যা নাই, কেউ দেখে না এগুলো। আচ্ছা বলো যে এইখানে এই কোয়েশ্চেন 5 এর প্রশ্ন এ আর সি, এই দুটো প্রশ্নের একটু উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে যে এইখানে যে ডোপিংটা করা হয়েছে এটা একটা কম্পেনসেশন ডোপিং। এখানে দেখো 6টা এনার্জি লেভেল দেখানো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন প্রথম প্রশ্ন হচ্ছে এটা কি এন টাইপের জন্য না পি টাইপের জন্য, নাকি এটা বলা সম্ভব না? এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। বলো, এই ছবিটা দেখে বলো যে এই ম্যাটেরিয়ালটা কম্পেনসেশন ডোপিং, সেটা তো অবশ্যই, কিন্তু সেটা কি এন টাইপ হইলো না পি টাইপ হইলো, নাকি মানে বলা সম্ভব না? স্যার বলা তো সম্ভব হচ্ছে না স্যার, দুই পাশে তো না, ঠিক করে দেখে বলো। স্যার পি টাইপ। পি টাইপ কেন? কেন পি টাইপ বলো? স্যার ওই যে ইএফটা ফার্মি লেভেলটা স্যার। হ্যাঁ, রাইট রাইট রাইট, এটা এখানে আছে। তাইলে তাইলে এটা যে কম্পেনসেশন কিভাবে বুঝছো? কারণ ইডি এবং ইএ দুইটা লেভেলই দেখানো আছে। আবার কম্পেনসেশনের মধ্যে এটা পি টাইপ কিভাবে বুঝছো? কারণ ফার্মি লেভেলটা ইএ লেভেলের কাছাকাছি চলে আসছে, এই লেভেলের কাছাকাছি চলে আসছে। গুড, তাহলে এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই ঘটনাটা ঘটার কারণ কি? এটা কি টেম্পারেচারের জন্য ঘটছে, নাকি ভেরি হাই অ্যাকসেপ্টেড ডোপিং, নাকি ভেরি লো অ্যাকসেপ্টেড ডোপিং? অ্যাকসেপ্টেড ডোপিং মানে এন এ, এই ভ্যালুটা কি অনেক বেশি দেখে এই ঘটনাটা ঘটছে, নাকি এই ভ্যালুটা অনেক কম দেখে এই ঘটনাটা ঘটছে? বলো। স্যার এন এটা বেশি স্যার। এন এটা বেশি। গুড, এন এটা এখানে বেশি। খেয়াল করে দেখো, আমি যদি তোমাদেরকে এই ছবিটা আরেকবার একটু দেখাই, এই ছবিটা, এই যে এই ছবিটা একটু খেয়াল করো, এখানে এনডি বেশি ছিল, এই জন্য ফার্মি লেভেল এইখানে, ফার্মি লেভেলটা এই জায়গায়। আর এখন যে ছবিটা দেখতেছো এটা হচ্ছে এন এটা বেশি, এন এটা বেশি, এই জন্য ফার্মি লেভেলটা এই জায়গায় চলে আসছে। তাহলে এই ছবিটা হচ্ছে পি এর জন্য কম্পেনসেশন ডোপিং, আর এই ছবিটা হচ্ছে এন এর জন্য কম্পেনসেশন ডোপিং। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর তোমাদের পরীক্ষা নিয়ে কোনো কনফিউশন হয়েছিল কোনো প্রশ্ন নিয়ে? এ সেকশন আমাকে একটা কনফিউশনের কথা বলছে, ওইটার সলিউশন আমি দিছি। ওই যে ডস ফাংশনের একটা ম্যাথ নিয়ে ওরা একটু কনফিউজ ছিল, আমার মনে হয় ক্যালকুলেটর ইউজ করতে ভুল করছে। ওটার একটা সলিউশন আমি দিছি। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলো, আমি সলিউশন দিব। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফিজ। স্যার হ্যাঁ, মিডের আগে কি স্যার আরেকটা কুইজ নিতে পারেন? না না, মিডের ব্রেকের পরের উইকে, মিড ব্রেকের পরের উইকে, মিডে পড়াশোনা করবা, কইরা মিড ব্রেকের পরের উইকে পরীক্ষাটা দিবে। জি স্যার। আচ্ছা।